বেহারা এসে খবর দিলে অমরবাবু এসেছেন। অভিক অবিলম্বে দূর দাঁড় করে সিঁড়ি বেয়ে চলে গেল। বিভার বুকের মধ্যে মোচড়াতে লাগলো। প্রথমটাতে ভাবলে অধ্যাপককে বলে পাঠাই, আজ পাঠ নেওয়া হবে না। পরক্ষণেই মনটাকে শক্ত করে বললে, আচ্ছা এইখানে নিয়ে আয়, বসতে বল, একটু বাদেই আসছি। শোবার ঘরে উপুর হয়ে বিছানায় গিয়ে পড়ল। বালিশ আঁকড়ে ধরে কান্না। অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে নিয়ে মুখে চোখে জল দিয়ে হাসি মুখে ঘরে এসে বললে, আজ মনে করেছিলুম ফাঁকি দেব। শরীর ভালো নেই বুঝি? না, বেশ আছে। আসল কথা, কতকাল ধরে রবিবারের ছুটি রক্তের সাথে মিশে গেছে। থেকে থেকে তার প্রকোপ প্রবল হয়ে ওঠে। অধ্যাপক বললেন, আমার রক্তে এ পর্যন্ত ছুটির মাইক্রোব ঢোকবার সময় পায়নি, কিন্তু আমিও আজ ছুটি নেব। কারণটা বুঝিয়ে বলি। এবছর কোপেনহেগেনে সার্বজাতিক ম্যাথমেটিক্স কনফারেন্স হবে। আমার নাম কি করে ওদের নজরে পড়লো জানি নে। ভারতবর্ষের মধ্যে আমি নিমন্ত্রণ পেয়েছি। এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে পারি নে। বিভা উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয় আপনাকে যেতে হবে। অধ্যাপক একটুখানি হেসে বললেন, আমার উপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নন, পাছে আমার মাথা খারাপ হয়ে যায়। অতএব তাদের সেই উৎকণ্ঠা আমার ভালোর জন্যেই। তেমন কোনো বন্ধু যদি পাই যে লোকটা খুব বেশি শেয়ানা নয়, তারই সন্ধানে আজ বেরোবো। ধারের বদলে যা বন্ধক দেবার আশা দিতে পারি, সেটাকে না পারবো দাঁড়িপাল্লায় চড়াতে, না পারবো কোষ্ঠী পাথরে ঘষে দেখাতে। আমরা বিজ্ঞানীরা কিছু বিশ্বাস করবার পূর্বে প্রত্যক্ষ প্রমাণ খুঁজি, বিষয় বুদ্ধিওয়ালারাও খোঁজে। ঠকাবার জো নেই কাউকে। বিভা উত্তেজিত হয়ে বললে, যেখান থেকে হোক বন্ধু একজনকে বের করবই। হয়তো সে খুব শেয়ানা নয়, সেজন্যে ভাববেন না। দু চার কথায় সমস্যার মীমাংসা হয়নি। সেদিনকার মতো একটা আধখ্যাচড়া নিষ্পত্তি হলো। অমরবাবু লোকটি মাঝারি সাইজের, শ্যামবর্ণ, দেহটি রোগা, কপাল চওড়া, মাথার সামনের দিককার চুল ফুরফুরে হয়ে এসেছে, মুখটি প্রিয় দর্শন। দেখে বোঝা যায় কারো সঙ্গে শত্রুতা করবার অবকাশ পাননি। চোখ দুটিতে ঠিক অন্যমনস্কতা নয়, যাকে বলা যেতে পারে দুর্মনস্কতা। অর্থাৎ রাস্তায় চলবার সময় ওকে নিরাপদ রাখার দায়িত্ব বাইরের লোকদেরই। বন্ধু ওর খুব অল্পই, কিন্তু যে কজন আছে তারা ওর সম্বন্ধে খুব উচ্চ আশা রাখে। আর বাকি যেসব চেনা লোক তারা নাক সিটকে ওকে বলে হাই ব্রাউ। কথাবার্তা অল্প বলেন, সেটাকে লোকে মনে করে হৃদ্যতারই স্বল্পতা। মোটের উপর ওর জীবনযাত্রায় জনতা খুব কম। তার সাইকোলজির পক্ষে আরামের বিষয় এই যে 10 জনে ওকে কি ভাবে সে উনি জানেনই না। অভিকের কাছে বিভা আজ তাড়াতাড়ি যে 800 টাকা এনে দিয়েছিল, সে একটা অন্ধ আবেগে মরিয়া হয়ে। বিভার নিয়ম নিষ্ঠার প্রতি তার মামার বিশ্বাস অটল, কখনো তার ব্যত্যয় হয়নি। মেয়েদের জীবনে নিয়মের প্রবল ব্যতিক্রমের ঝটকা হঠাৎ কোন দিক থেকে এসে পড়ে, তিনি বিষয়ী লোক সেটা কল্পনাও করতে পারেননি। এই অকস্মাৎ অকাজের সমস্ত শাস্তি ও লজ্জা মনের মধ্যে স্পষ্ট করে দেখে নিয়েই এক মুহূর্তের ঝড়ের ঝাপটে বিভা উপস্থিত করেছিল তার উৎসর্গ অভিকের কাছে। প্রত্যাখ্যাত সেই দান আবার নিয়মের পিলপে গাড়ির মধ্যে ফিরে এসেছে। বর্তমান ক্ষেত্রে ভালোবাসার সেই স্পর্ধাবেগ তার মনে নেই। স্বাধিকার লঙ্ঘন করে কাউকে টাকা ধার দেবার কথা সে সাহস করে মনে আনতে পারলে না।
তাই বিভা প্ল্যান করেছে মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি গয়না বেচে যা পাবে সেই টাকা অমরকে উপলক্ষ করে দেবে আপন স্বদেশকে। বিভার কাছে যেসব ছেলে মেয়ে মানুষ হচ্ছে ও তাদের পড়ায় সাহায্য করে। আজ রবিবার, খাওয়ার পরে এতক্ষণ ওর ক্লাস বসেছিল, সকাল সকাল দিল ছুটি। বাক্স বের করে মেঝের উপর একখানা কাঁথা পেতে তাতে একে একে বিভা গয়না সাজাচ্ছিল। ওদের পরিবারের পরিচিত জহুরিকে ডেকে পাঠিয়েছে। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল অভিকের। প্রথমেই গয়নাগুলো তাড়াতাড়ি লুকোবার ঝোঁক হলো, কিন্তু যেমন পাতা ছিল তেমনি রেখে দিলে। কোনো কারণেই অভিকের কাছে কোনো কিছু চাপা দেবে সে ওর স্বভাবের বিরুদ্ধে। অভিক ঘরের মধ্যে প্রবেশ করে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, বুঝলো ব্যাপারখানা কি। বললে, অসামান্যের পারানি করি, আমার বেলায় তুমি মহামায়া, ভুলিয়ে রাখো। অধ্যাপকের বেলায় তুমি তারা, তড়িয়ে দাও। অধ্যাপক জানেন কি অবলা নারী মৃণাল ভুজে তাকে পারে পাঠাবার উপায় করেছে? না, জানেন না। জানলে কি এই বৈজ্ঞানিকের পৌরুষে ঘা লাগবে না? ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহৎ লোকের অকুণ্ঠিত অধিকার। আমি তো এই জানি, এই অধিকার দিয়ে তারা অনুগ্রহ করেন, দয়া করেন। সে কথা বুঝলুম, কিন্তু মেয়েদের গায়ের গহনা আমাদেরই আনন্দ দেবার জন্যে। আমরা যত সামান্যই হই, কারো বিলেত যাবার জন্যে নয়, তিনি যত বড়ই হন না। আমাদের মতো পুরুষদের দৃষ্টিকে এ তোমরা প্রথম থেকেই উৎসর্গ করে রেখেছ। এই হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এ আমি একদিন তোমার গলায় দেখেছিলাম, যখন আমাদের পরিচয় ছিল অল্প। সেই প্রথম পরিচয়ের স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশিয়ে আছে। ওই হার কি একলা তোমার? ও যে আমারও। আচ্ছা, ওই হারটা না হয় তুমি নিলে। তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া হার একেবারেই যে নিরর্থক, সে যে হবে চুরি। তোমার সঙ্গে নেব ওকে সব শুদ্ধ, সেই প্রত্যাশা করেই বসে আছি। ইতিমধ্যে ওই হার হস্তান্তর করো যদি, তবে ফাঁকি দেবে আমাকে। গয়নাগুলো মা দিয়ে গেছেন, আমার ভাবি বিবাহের যৌতুক। বিবাহটা বাদ দিলে ও গয়নার কি সংজ্ঞা দেব? যাই হোক, কোনো শুভ কিংবা অশুভ লগ্নে এই কন্যাটির সালঙ্কারা মূর্তি আশা করো না। অন্যত্র পাত্র স্থির হয়ে গেছে বুঝি? হয়েছে, বৈতরণীর তীরে। বরঞ্চ এক কাজ করতে পারি, তুমি যাকে বিয়ে করবে সেই বধূর জন্যে আমার এই গয়না কিছু রেখে যাব। আমার জন্যে বুঝি বৈতরণীর তীরে বধূর রাস্তা নেই? ও কথা বলো না, সজীব পাত্রী সব আঁকড়ে আছে তোমার কুষ্ঠি। মিথ্যে কথা বলবো না, কুষ্ঠির ইশারাটা একেবারে অসম্ভব নয়। শনির দশায় সঙ্গিনীর অভাব হঠাৎ মারাত্মক হয়ে উঠলে পুরুষের আসে ফাঁড়ার দিন। তা হতে পারে, কিন্তু তার কিছুকাল পরেই সঙ্গিনীর আবির্ভাবটাই হয় মারাত্মক। তখন ওই ফাঁড়াটা হয়ে ওঠে মুশকিলের, যাকে বলে পরিস্থিতি। ওই যাকে বলে বাধ্যতামূলক উদ্বন্ধন। প্রসঙ্গটা যদিও হাইপোথেটিক্যাল, তবু সম্ভাবনার এত কাজ ঘেঁষা যে এ নিয়ে তর্ক করা মিথ্যে। তাই বলছি, একদিন যখন লালচেলি পড়া আমাকে হঠাৎ দেখবে পরহস্তগতম ধনম, তখন আর ভয় দেখিও না। তখন আমিও হঠাৎ আবিষ্কার করব পরহস্তের অভাব নেই। ছি ছি মধুকরী, কথাটা তো ভালো শোনালো না তোমার মুখে। পুরুষেরা তোমাদের দেবী বলে স্তুতি করে, কেননা তাদের অন্তর্ধান ঘটলে তোমরা শুকিয়ে মরতে রাজি থাকো। পুরুষদের ভুলেও কেউ দেবতা বলে না, কেননা অভাবে পড়লেই বুদ্ধিমানের মতো অভাব পূরণ করিয়ে নিতে তারা প্রস্তুত। সম্মানের মুশকিল তো ওই,
একনিষ্ঠতার পদবিটা বাঁচাতে গিয়ে তোমাদের প্রাণে মরতে হয়। সাইকোলজি এখন থাক। আমার প্রস্তাব এই, অমরবাবুর অমরত্ব লাভের দায়িত্ব আমাদেরই উপরে দাও না। আমরা কি ওর মূল্য বুঝি নে? গয়না বেচে পুরুষকে লজ্জা দাও কেন? ও কথা বলো না। পুরুষদের যশ মেয়েদেরই সবচেয়ে বড় সম্পদ। যে দেশে তোমরা বড়, সে দেশে আমরা ধন্য। এ দেশ সেই দেশই হোক, তোমাদের দিকে তাকিয়ে সেই কথাই ভাবি প্রাণপণে। এ প্রসঙ্গে আমার কথাটা এখন থাক, অন্য এক সময় হবে। অমরবাবুর সফলতায় ঈর্ষা করে এমন ক্ষুদে লোক বাংলাদেশে অনেক আছে। এ দেশের মানুষরা বড় লোকের মড়ক। কিন্তু দোহাই তোমার, আমাকে সেই বামুনদের দলে ফেলো না। শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। দুর্গাপূজার চাঁদার টাকা আমার হাতে ছিল, সে টাকা দিয়ে দিয়েছি অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে। দিয়েছি কাউকে না বলে। যখন ফাঁস হবে, জীব বলি খোঁজবার জন্যে মায়ের ভক্তদের বাজারে দৌড়তে হবে না। আমি নাস্তিক, আমি বুঝি সত্যকার পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? এ কি কাজ করলে অভিক? তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম, এ কাজ কি তার যোগ্য? এ যে বিশ্বাসঘাতকতা। মানি, কিন্তু আমার ধর্মের ভিত কিসে দুর্বল করে দিয়েছিল তা বলি। খুব ধুম করে পূজা দেবে বলে আমার চেলারা কোমর বেঁধেছিল, কিন্তু চাঁদার যে সামান্য টাকা উঠল, সে যেমন হাস্যকর তেমন শোকাবহ। তাতে ভোগের পাঁঠাদের মধ্যে বিয়োগান্ত নাট্য জমত না। পঞ্চমাঙ্কের লাল রংটা হতো ফিকে। আমার তাতে আপত্তি ছিল না। স্থির করেছিলাম নিজেরাই কাঠি হাতে ঢাকে ঢোলে বেতালা চাটি লাগাবো অসহ্য উৎসাহে, আর লাউ কুমড়োর বক্ষ বিদীর্ণ করব স্বহস্তে খড়ব্যাঘাতে। নাস্তিকের পক্ষে এই যথেষ্ট, কিন্তু ধর্মপ্রাণের পক্ষে নয়। কখন সন্ধ্যা বেলায় আমাকে না জানিয়ে ওদের একজন সাজলো সাধু বাবা, 5 জন সাজলো চেলা। কোনো এক ধনী বিধবা বুড়িকে গিয়ে বললে তার যে ছেলে রেঙ্গুনে কাজ করে, জগদম্বা স্বপ্ন দিয়েছেন যথেষ্ট পাঁঠা আর পুরো বহরের পুজো না পেলে মা তাকে আস্ত খাবেন। তার কাছ থেকে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে 5,000 টাকা বের করেছে। যেদিন শুনলুম সেই দিনই টাকাটার সৎকার করেছি। তাতে আমার জাত গেল, কিন্তু টাকাটার কলঙ্ক ঘুচল। এই তোমাকে করলুম আমার কনফেশনাল। পাপ কবুল করে পাপ খালন করে নেওয়া গেল। 5,000 টাকার বাইরে আছে 29টি মাত্র টাকা। সে রেখেছিল কুমড়োর বাজারের দেনা শোধের জন্যে। সুস্মি এসে বললে, বচ্চু বেহারার জ্বর বেড়েছে, সঙ্গে সঙ্গে কাশি। ডাক্তারবাবু কি লিখে দিয়ে গেছেন দেখে দাও সে। বিভার হাত চেপে ধরে অভিক বললে, বিশ্ব হিতৈষিণী রোগ তাপের তদবির করতে দিন রাত ব্যস্ত আছে। আর যেসব হতভাগার শরীর অতি বিশ্রী রকমের সুস্থ, তাদের মনে করবার সময় পাও না। বিশ্বহিত নয় গো, কোনো একজন অতি সুস্থ হতভাগ্যকে ভুলে থাকবার জন্যেই এত করে কাজ বানাতে হয়। এখন ছাড়ো, আমি যাই। তুমি একটু বসো, আমার গয়না সামলিয়ে রেখো। আর আমার লোভকে সামলাবে? তোমার নাস্তিক ধর্ম।